নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। শুরু করছি আজকের অবিশ্বাস্য ঘটনা। বন্ধুরা, এই চ্যানেলে তোমরা আমাকে তোমাদের নিজের জীবনে ঘটে যাওয়া বা প্রতিবেশী বা কোনো জায়গা থেকে কোনো ভৌতিক ঈশ্বরের অলৌকিক ঘটনার কোনো অভিজ্ঞতা থাকলে দেরি না করে তোমরা আমাকে মেল করতে পারো। আর মেল করবার জন্য অবিশ্বাস্য.ঘটনা@gmail.com লিখে পাঠাও, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে আজকের কথা আর না বাড়িয়ে আজকের ঘটনাটা শুরু করছি। আজকের ঘটনাটা একটু আলাদা ধরনের। সেটা হচ্ছে যে আমরা ভূত বা আত্মা এই কথাটা শোনা মাত্র আমাদের মনে হয় একটা ভৌতিক, একটা মারাত্মক ভয়ঙ্কর কোনো কিছু। কিন্তু তোমাদেরকে আজকে যে ঘটনাটি বলতে চলেছি, আত্মা মানেই তারা যে সবসময় খারাপ হয় বা ক্ষতি করার চেষ্টা করে তা কখনোই নয়। সে কাউকে ডিস্টার্ব করে না, সে নিজের মতন থাকতে ভালোবাসে এবং তার কিছু ভালোবাসার মানুষগুলোর সাথে থাকতে ভালোবাসে সে। এরকম ধরনের একটা ঘটনা আজকে তোমাদেরকে শোনাতে চলেছি। একটু ঘটনাটা হয়তো বড় হবে, কিন্তু বন্ধুরা তোমরা সাথে থাকো। ঘটনাটা আশা করছি খুব ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লেগেছে। এই ঘটনাটা লিখে পাঠিয়েছে আগেরবারের মতনই সৌভিক রায়, দুর্গাপুর থেকে। সৌভিক লিখছে, দিদি, তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই, কারণ তুমি এপিসোড 7 এবং 8 আমার ঘটনা তুমি পাঠ করেছো। খুব ভালো লাগলো, তাই লোভে আবার আরেকটা ঘটনা লিখে পাঠাচ্ছি। তোমার ইচ্ছা হলে বা ভালো লাগলে তুমি পড়ে শুনিও, আশা রাখলাম। দিদি, এবার আসছি ঘটনাতে। ঘটনার সাক্ষী আমার বন্ধু এবং দাদা বলতে পারো, মানে এটা হচ্ছে ওর বন্ধু প্লাস দাদা বলা যেতে পারে। তাকে শাহাদা বলে ডাকি। তার নাম হচ্ছে, টাইটেলটা হচ্ছে সাহা, তাকে শাহাদা বলে ডাকি। একদিন দোকানে শাহাদা আর আমি গল্প করছিলাম। সেই শাহাদার সাথে কথা হচ্ছিল ভূত প্রেত আত্মা নিয়ে। আমি নিজে সত্যি বলতে কি দিদি, ভূতের ভয়ে খুবই ভীতু। রাস্তাতে আছি, তাই ভূতের ভয়টাকে কাটানোর জন্য আমি বললাম, ওই ভূত প্রেত আমি মানি না, ওসব বিশ্বাসও ঠিকঠাক করি না। তার কারণ হচ্ছে এখন স্যাটেলাইটের যুগ, চারিদিকে আলো, ইন্টারনেট সব কিছু চলে এসছে, সুতরাং ওরা কোথায় জায়গা পাবে, তাই ওসব আমি মানি না। কিন্তু শাহাদা একটু রেগে বলল, যেটা জানিস না সৌভিক, সেটা নিয়ে বেহুদা কথা বলিস না। তাই কিছু বলবার আগে অন্তত একটু ভেবে দেখিস যে সবার তা নাও হতে পারে। আমি একটু অবাক হয়ে দাদার দিকে তাকিয়ে থাকলাম, এবং যে দোকানের সামনে আমাদের কথোপকথন হচ্ছিল তিনিও একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো শাহাদাকে, কেন ভাই, তোমার কি কোনো জানা আছে বা তুমি কোনো সময় কাউকে কিছু উপলব্ধি করেছো এরকম ধরনের কিছু? শাহাদা তখন থাকতো আসানসোলে বলে শাহাদা শুরু করলো, হ্যাঁ, আমি তখন থাকতাম আসানসোলে। তার একটা দিদি ছিল, যদিও তখন সে ক্লাস 10-এ পড়তো। সেই সময় মানে শাহাদারই অজ্ঞাত এক কারণে, সেটা সে সময় শাহাদা খুব ছোট ছিল বলে শাহাদা জানতে পারেনি, কিন্তু তার দিদি স্কুল ড্রেস পরা অবস্থায় সুইসাইড করে। শাহাদা দিদির তুলনায় 8 বছরের ছোট। তাই যে সময় এই ঘটনাটা ঘটেছিল তখন শাহাদা ছোট হওয়ার জন্য কিছু জানতে পারেনি। প্রথমে যে উপলব্ধি হয়েছিল তা এই ছিল, শাহাদারই সাথে, মানে প্রথম
এই ঘটনাটা ঘটে যাওয়ার পর, মানে এই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর শাহাদার যে উপলব্ধিটা হয়েছিল সেটা প্রথম তারই সাথে হয়েছিল। একদিন রাতে শাহাদা এবং তার বাবা এবং মা তিনজন মিলেই গরম, খুব গরম পড়েছে, তাই জন্য তারা ঠিক করেছিল সেদিনকে রাতে ছাদে শুতে যাবে। তো যথারীতি খাবার কমপ্লিট করে রাতের তারা, মানে ডিনার কমপ্লিট করে রাতে তারা শুতে যায় ছাদে। শুয়েও পড়েছে। এমন এক সময় হঠাৎ শাহাদার দুটো চোখ খুলে যায়। শাহাদা ছোট তখন, মোটামুটি ভালোই ছোট তখন। শাহাদার স্পষ্ট দেখতে পাচ্ছে তার ওই দিদি স্কুল ড্রেস পরা অবস্থায়, ওদের একটা ছোট ব্যালকনি আছে, মানে ছাদের সাথেই লাগোয়া আর একটা ছোট ব্যালকনি আছে। ওই ব্যালকনিতে ছোট ছোট গাছপালা রাখা আছে, যে গাছপালাগুলোকে ওর দিদির নিজের হাতেই লাগানো হয়েছিল। তো সেই গাছের ওখানে ঘুরে বেড়াচ্ছে, দিদিকে ঘুরতে দেখে এবং শাহাদা সেটা দেখে অবাক হয়ে একভাবে স্থিরভাবে তাকিয়ে কি করবে বুঝতে না পেরে প্রথমে বাবাকে ডাকে, মানে শাহাদার বাবাকে ডাকে। সেও উঠে একই জিনিস তাকিয়ে দেখে খুব অবাক হয়ে যায় এবং ঘটনাটি পর তার মাকে ডাকা হয়, মানে তারা ওই ছাদে একই অবস্থায় তিনজন মিলেই দেখে। তিনজন মিলে যখন ঘটনাটা দেখছে, মানে ওই জিনিসটাকে ঘুরে বেড়াতে দেখছে ওনাকে, মানে ওই মেয়েকে, এই 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 যে টাইমিংটা ছিল তিনজন একসাথে দেখার, প্রায় 8 থেকে 12 সেকেন্ড মতন চোখের সামনে তিনজন একসাথে দেখেছে। আর যদি শাহাদার দেখাটাকে বলা যায় তাহলে ওটা অনেকক্ষণ আগে থেকেই দেখেছে। এটা হওয়ার পর হঠাৎ করে দেখে যে ওখানে আর তার দিদি নেই। দেখছে, মানে যখন ওই মানে দেখে ওর মানে বাবা যখন মুভ করতে যাচ্ছে যে ওখানে কি হচ্ছে ব্যাপারটা ভালো করে দেখি তো বলে, যখন উঠে দাঁড়াচ্ছে এরকম একটা পজিশনে যখন মুভ করছে, তখন দেখে ওইখানে কেউ নেই। ওখানে একটা বাঁদর মতন বসে আছে, বাঁদর না হনুমান মতন বসে আছে। তো তাড়াতাড়ি করে হনুমানকে দেখে ওরা দরজার মানে ভেতরে যায়, ওরা কিচেন থেকে আলু নিয়ে এসে ওই ওকে খেতে দেয়। তো ওই একটা আলু বা ওই খাবারটাকে নিয়ে সে খায় এবং ওখান থেকে হনুমানটা চলেও যায়। এই ঘটনাটা তো একটা ঘটলো। প্রথম কথা প্রশ্ন হচ্ছে ওখানে হনুমান থাকার কথা নয়, কিন্তু সেদিনকে হনুমান এসছিল, কিন্তু কেনই বা এলো? আর ওদের কাছ থেকে ওই অত রাতে কেন ওটাকে নিয়ে খেলো এবং তারপর চলে গেল? আর তার আগে ওই ছোট ব্যালকনিতেই ওর দিদিই ছিল, স্পষ্ট দেখেছে। সেটা আস্তে করে চেঞ্জ হয়ে যায়। এটা ছিল প্রথম ঘটনা। তো নাম্বার 2 ঘটনাতে আসছি। শাহাদা বলছে, আমি খুব মাংস খেতে ভালোবাসতাম। এই ঘটনার মোটামুটি আরও কিছুদিন বাদের ঘটনা বলা হচ্ছে। এবং আমার দিদিও খুব মাংস খেতে ভালোবাসতো। তো একদিন বাবা ভালো মাংস নিয়ে এসছে, রান্না হয়েছে, 1 কড়াই মতনই হয়েছে, দিনে রাতে মানে মিলিয়ে রাখা হয়েছে। বলছে যে মা যখন খেতে ডেকেছে, একদম দুপুরের ঘটনা এটা, মানে রাতের নয়, খাবার টেবিলে সব কিছু দেওয়া হয়েছে। তো একটা একটা করে কিচেন থেকে এনে টেবিলে রাখছে। তো শাহাদা এসে বসেছে, শাহাদার বাবা এসে বসেছে। উনি বসার পর যখন ওই মাংসের কড়াইটা যখন ওপেন করেছে, দেখছে শুধু আলু পড়ে রয়েছে, ওতে ঝোল রয়েছে, কিন্তু একটাও মাংসের টুকরো নেই। আর জানে আর যথেষ্ট গরম, অত গরমটাই বা কে করে খেতে পারে, কি করে কোথায় যেতে পারে? একটা মাংসের টুকরো ছিল না। অবশ্যই শাহাদাও ভালোবাসতো এবং ভালোবাসতো তার সাথে তার দিদিও।
তো এইরকম ঘটনা, মাংস চলে যাওয়ার ঘটনাটা অনেকবার হয়েছে, এটা একবার নয়। এটা 2 নম্বর ঘটনা ছিল। আর 3 নম্বর ঘটনা যখন আসছি, ওই মানে 3 নম্বর ঘটনার পরেই আস্তে আস্তে ওরা ডিসিশন নিল যে ওরা আসানসোল থেকে সোজাসুজি দুর্গাপুরে তারা শিফট করবে। তো যত দিন যেতে থাকে, ওদের দোতলায় যে ঘরটাতে ওর দিদি থাকতো, ওই দোতলার ঘর থেকে কেমন গুঙিয়ে গুঙিয়ে একটা কান্নার আওয়াজ আসতো। যদি বাড়িতে কেউ নতুন লোক এসে থাকতো, মানে নতুন লোক বলতে হচ্ছে ওর মাসিরা বা কেউ যদি আসতো, তারা স্পষ্ট শুনতে পেত। এবং মোটামুটি বাড়িতে আশপাশে যারা যত পাড়া প্রতিবেশী যারা আছে, তারা বেশিরভাগ সময় বলে নাকি আজও তারা ওর দিদিকে দেখতে পায়। আমি চাই না, আমি নিজের তরফ থেকে বলছি যে আমি তার দিদির নামও জানি, আমি চাই না তার নামটা ধরে ডাকতে, তাই বলে বলছি না, তার নামটা উল্লেখ করলাম না। এইখানে আমাকে সৌভিক লিখে পাঠিয়েছে যে কি নাম তার। তো সে যেই হোক, তাকে ওই ব্যালকনিতে এবং ছাদে ঘুরে বেড়াতে দেখতো সকলেই। কিন্তু পাড়া প্রতিবেশীরা প্রথম প্রথম একটু ভয় পেত, কিন্তু চিরকালই দেখেছে যে ওই ছায়ামূর্তিটা ওই স্কুল ড্রেস পরেই ঘুরে বেড়ায়, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না এবং কাউকে ভয়টুকু পর্যন্ত দেখায় না। তো পাড়া প্রতিবেশীরা ওইটা আস্তে আস্তে ভয় পাওয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তারা বাড়িতেও দেখতে থাকে এবং কান্নার আওয়াজটা শুনতে থাকে। তারপরে ক্রমশই ওনার বাবা এবং মায়ের জিনিসটা খারাপ লাগতে শুরু করে যে তার এক মেয়ে এবং এক ছেলেকে নিয়ে তারা ওইখানে কতটা আনন্দে থাকতো, হঠাৎ করে কেউ চলে গেছে এবং সেই যে কষ্টে আর্তনাদ করে যে মানে কান্নাটা, সেটা তো তার বাবা মা শুনতে পেত রাতের দিকে। এবং বিশেষ করে এটা হতো সন্ধ্যার পর থেকে স্টার্ট হয়ে যেত। এবং যদি কোনো ভালো খাবার হতো, ওরকম ঘটনা ঘটতো। তারপরে ওরা একদিন দুর্গাপুর শিফট করে। যেদিনকে দুর্গাপুর ওরা শিফট করে এবং মানে গৃহপ্রবেশ করে, সেদিন রাতে ওর বাবাকে, মানে শাহাদার বাবাকে স্বপ্নে একবার ওর দিদি এসে জানান দেয় যে বাবা, তোমরা আমাকে ফেলে চলে এলে। শুধু ওই প্রথমবারই স্বপ্ন আসে, আর কোনো দিনই তার মেয়েকে তারা স্বপ্নে দেখেনি। এখনও পর্যন্ত কোনো দিনই তারা স্বপ্নে দেখতে পায়নি। কিন্তু আজকে এতগুলো বছর চলে যাওয়ার পরেও শাহাদার ওই দিদি ওই বাড়িতে রয়ে গেছে। তারা না বলেই বাড়িটা বিক্রি করে দিয়েছিল, ভেবেছিল যে এইটা আস্তে আস্তে চলে যাবে, এই জিনিসটা অন্য লোক আসলে চলে যাবে বা হবে। যারা বাড়িটাকে নতুন নিয়েও ছিল, তারা ওই বাড়িতে থাকতে পারেনি। তারা অনেক পুজো পাঠ অনেক কিছু করিয়েছে। তো অনেকেই বলেছে যে ও যে আছে সে খুব শক্তিশালী বা কিছু একটা ব্যাপার, সে এই বাড়িটাকে ছাড়তে চাইছে না, আর ওকে ছাড়ালে হয়তো বড় কোনো ক্ষতি করে ফেলবে। শুধু এইটাই নয়, ওদেরকে দুর্গাপুরেও এরকম খবর দেওয়া হয়েছিল যে কিছু একটা করতে। তো ওরা যখন আসানসোলের ওই বাড়িটাতে থাকতেন, মানে শাহাদা এবং ওর বাবা মা, তখনও তারা মেয়ের জন্য অনেক কিছু করেছে, তার মুক্তিপ্রাপ্তির জন্য বা তার কষ্টটাকে দূর করবার জন্য। কিন্তু কোনো কিছুতেই কোনো কিছুর ফল লাভ হয়নি। ওই মেয়েটা ওই বাড়িটাকে খুব ভালোবেসে ফেলে এবং ওই বাড়িটাতে থেকে যায়। একদিন এই শাহাদার খুব ইচ্ছা হয় না, নিজের ছোটোবেলার বাড়িটাকে দেখেছে, কাটিয়েছে, ওই বাড়িটা একবার দেখতে যেতে। তো শাহাদা যখন ছোটো থেকে বড় হয়ে যখন জব করা শুরু করলো, তখনকার সময় একবার ইচ্ছা হয়েছিল যে আসানসোলে যদি কোনো কাজের কোনো অফার আসে তো সেইখানে একবার যাবে।
তো পরবর্তীকালে শাহাদা একবার যায় এবং নিজের পুরনো বাড়িতে, পুরনো পাড়াতে গিয়ে খোঁজ নেয়। ওই বাড়ির পাশের বাড়ির লোকজনকে যখন বলে, তারা দেখে খুব অবাক হয়ে যায় যে অত ছোট ছিল যে বাচ্চাটা এখানে ছিল, খেলতো, চলে গেছে। তারা এত বড় দেখে শাহাদাকে দেখে খুব অবাক হয়ে যায় এবং শাহাদাও তখন জিজ্ঞাসা করে নিজেদের বাড়ি সম্পর্কে। তখন প্রতিবেশীদের মুখে কথা শুনে শাহাদা এতটা অবাক হয়ে গেছিল যে সে ভাবতেই পারে না যে এই জিনিসও এরকম সম্ভব এখনো পর্যন্ত। বলছে ওই বাড়িটা এখনও হস্তান্তরিত হচ্ছে, কিন্তু কেউ এসে থাকে না, থাকতে পারে না। কিন্তু প্রতিবেশী হয়ে তারা রাত্রিবেলায় কাপড় জামা বা কোনো একটা কারণে তারা ছাদে যায়, ব্যালকনিতে যায়, তারা চোখের সামনে তাকে দেখে। শুধু তাই শাহাদাকে বলছে যে ওকে তো আমরা কোলে পিঠে মানুষ করেছি, ও আমাদের বাড়িতে এসে খেলতো, কত কিছু হয়েছে, জানিস আজ পর্যন্ত আমাদেরকে ভয়ও দেখায় না, কিছুই করে না। খুব অবাক লাগে যে ও এখানে ঘুরে বেড়ায়। আর খুব অবাককর বিষয়ের মধ্যে একটা কথা হচ্ছে, সেটা হলো ও আজ থেকে এতগুলো বছর আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে, আজও কিন্তু ওকে ওর ওই যে স্কুল ড্রেস পরা অবস্থায় যে ওর লাস্ট দেহত্যাগ যাকে বলা যায়, সেই অবস্থাতেই, সেই হাইটে, সেই রকমভাবেই ও ঘুরে বেড়ায়। ওর কিন্তু কোনো রকম রূপের পরিবর্তন হয়নি। দ্বিতীয় কথা, এটা হওয়ার পর সেদিনকে শাহাদা এই কথা শুনে ব্যাক করে এবং আরও শোনে যে বিশেষ করে আমাবস্যাতে বলছে যে যদি তুমি এখানে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে পুরো আমাবস্যাতে পুরো কলোনির লাইট মানে রাত্রিবেলা যখন অফ হয়ে যায়, রাত ঠিক 1:30 থেকে 2টোর ভিতরে, বা কোনো কোনো সময়, এটা বলা ভুল, কোনো সময় 1:20 হয়, কোনো সময় রাত্রি 2টো থেকে 2:30 হয়, বা কোনো সময় 3টে পর্যন্তও হয়, ওর রুমের লাইট আজও জ্বলে। ওটা জ্বলে এবং একটা টাইমের পর ওই লাইটটা নিজে থেকে আপনে আপ অফ হয়ে যায়। আমরা অনেকবার দেখেছি, খুব অবাক হয়েছি কি করে লাইট জ্বলতে পারে, কেউ নেই, তালাচাবি দেওয়া। কিন্তু সত্যিকারে ও একটা ভালো, যে কাউকে ভয় দেখায় না, কাউকে সেরকমভাবে ডিস্টার্ব করে না। ওর ভেতরে শুধু হয়তো একটাই দুঃখ ছিল যে বাবা মা আমাকে ছেড়ে চলে গেল এই বাড়ি থেকে, তা বলে কাউকে, আর ওই বাড়িতে নতুন কাউকে মেনে নিতে পারতো না, তাই জন্য কেউ হয়তো ওই বাড়িটাতে টিকতে পারেনি। এর পরবর্তী একদিনকে ওই শাহাদার ইচ্ছা হয় যে আমি বাড়ির ভেতরে ঢুকবো। সেদিনকে বেশিক্ষণ থাকেনি, ও মানে কাজের থ্রুতে গিয়েছিল এবং সে ফেরত আসে দুর্গাপুরে। এই ঘটনার আরও কয়েক মাস বাদে নিজের বাড়িতে একবার ঢুকে দেখবার ইচ্ছা হলো যে বাড়িটার ভেতরটা কেমন আছে, কীরকম করে সাজানো, বা কি কি পরিবর্তন হয়েছে। তো ওই বাড়ির যিনি বর্তমান মালিক, তার সাথে যোগাযোগ করা হয়, করে চাবি নিয়ে তারা বাড়ির ভেতরে ঢোকে। মানে শাহাদা নেক্সট টাইম আবার যায় ভেতরে, দরজাটা খুলে যখন ভেতরে ঢোকে, বলছে সারা বাড়িতে আজকে না হলেও 5-6 বছর যারা লাস্ট ছিল, তারা 5 থেকে 6 বছর আগে এই বাড়িটা পুরোপুরি বন্ধ করে তারা চলে যায় অন্য জায়গায়। খোলা হয়নি, পরিষ্কার করা হয়নি, রং করা হয়নি, কিচ্ছু করা হয়নি। খুব অবাককর বিষয় হয়েছে, যখন শাহাদা দোতলাতে উঠেছে, শাহাদা যখন ওই রুমের মানে দরজাটা খুলেছে, নিজের দিদির রুম যেটা ছিল, ওই রুমে ঢোকার পর শাহাদা অবাক অবাক হয়ে গেছে। রুমের যে রং ছিল সেই রং বর্তমান। শুধু তাই নয়, ঘরের সুইচ বোর্ড একদম ঝকঝক করছে। ঘর মনে হচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করে কেউ মুছে রেখেছে। যে মনেই হচ্ছে না যে ওটা 5 বছরের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হওয়া রুম হতে পারে, কিছুই নয়।
মনে হচ্ছে যেন এভরিডে ওই ঘরটাকে ব্যবহার করা হয়, এবং খুব যত্নশীলা কেউ ওইখানে এসে ওই ঘরটাকে ব্যবহার করে। খুব অবাককর বিষয়, এই কতগুলো ঘটনা শাহাদা বলে। যখন শাহাদা বলছিল, তার ভেতরেও একটা কষ্ট হচ্ছিল। তার দিদি আজ সে পৃথিবীতে নেই, কিন্তু না থেকেও তার দেহটা নেই, কিন্তু সে কোথাও না কোথাও আছে, এবং সেই বাড়িতে আজও আছে। ওই বাড়িটা ছেড়ে শাহাদারা যখন এই বাড়িতে, নতুন বাড়িতে শিফট করে, চলে আসতে পারত, কিন্তু সে আসেনি। সে ওই বাড়িতেই রয়েছে, সে নিজের মতন করে রয়েছে। এবং ভীষণই একটা ভালো একটা আত্মার কথা জানতে পারলাম, যে নিজের মতন করে থাকতে চায়, নিজের বাবা মা ভাইকেও ডিস্টার্ব করে না, এবং পাড়া প্রতিবেশীকেও কোনো রকমভাবে ভয় দেখায় না। এটা ছিল হচ্ছে নিজের চোখে বা নিজের সাথে ঘটা শাহাদার লাইফে ঘটা ঘটনা দিদি, যেটা তোমাকে বর্ণনা করলাম। বাড়িটা আজও আছে আসানসোলে। তো আমারও খুব দেখতে যাওয়ার ইচ্ছা দিদি বাড়িটাকে, কিন্তু সাহস হয়নি, কারণ শাহাদা একটাই কথা বলে, আমি ভাই হিসাবে গেছিলাম, আমাকে ও কোনো কিছু বুঝতে দেয়নি, কারণ ও বুঝতে পেরেছিল যে আমি ওর ভাই। ওখানে অচেনা হয়তো কেউ গেলে তাকে মানতে পারে না। তাই বলে দিদি আমার পক্ষে সাহস হয়ে ওঠেনি, কিন্তু ইচ্ছা ছিল যাব। এই ছিল শাহাদার জীবনের একটা ঘটনা। তারপর থেকে দিদি আমারও মনে হয়, হ্যাঁ অবশ্যই এরকম ঘটনা আমার সাথে না হোক, কারোর সাথে তো ঘটছে, এটা আছে। যদি ভালো লাগে দিদি, তুমি ঘটনাটা তোমার মতন করে পড়ো, এবং আমি পয়েন্ট করে করে বললাম, লিখেছি, তুমি তোমার মতন করে বলো। আরও কিছু ঘটনা আছে আমার বন্ধুদের সাথে ঘটা, পরে সময় করে তোমাকে লিখে পাঠাবো। হ্যাঁ সৌভিক, তুমি অবশ্যই ঘটনা লিখে পাঠাও। খুব ভালো লেগেছে তোমার এই ঘটনাটা। আমি যখন পড়েছি তখনই আমার একটা আলাদা ফিলিংস হয়েছিল, যে সত্যিকারেই আমরা যে আত্মা শুনতে মানে ভয় পাই, সবসময় তারা হয় না, এবং তাদের একটা নিজস্ব একটা, যাকে বলে গণ্ডি আছে। আমরা যখন সেই গণ্ডিটাকে ক্রস করি তখনই তারা রাগ করে। কিন্তু আমিও তোমার তরফ থেকে তোমার শাহাদাকে এবং তার দিদিকে একটাই জিনিস বলবো, তুমি তোমার মতন করে থাকো এবং খুব ভালো থাকো। খারাপ লাগছে জিনিসটা ভেবে, যে আমরা সত্যিই ভুল ধারণা অনেক সময় মনের ভেতরে রাখি। তো সৌভিক, আরও ঘটনা লিখে পাঠাও। আর বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করো যে কেমন লাগছে এই ঘটনাগুলো শুনতে, এবং